বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনার প্রতিবেদনের সূত্র ধরে যদি জানতে চাই, ছায়া সংসদ ব্রিটেনে আছে, বিভিন্ন জায়গায় আছে, ভালো হতেই পারে, সেটা আমাদের এখানে কতটা কার্যকর হবে এটা একটা প্রশ্ন তো থাকতেই পারে। কিন্তু তাদের যে কথা, তাদের সঙ্গে সঙ্গে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, এনসিপিও আজকে বলেছে তারা একটা ছায়া সংসদ, ছায়া মন্ত্রিসভা গঠন করবেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই। জুয়েল, আপনি খেয়াল করবেন 5 আগস্টের পর ওয়েস্টমিনিস্টার ক্যাবিনেটের দিকে কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের একটি বড় আকর্ষণ আমরা দেখতে পাই, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আপনার হাউস অফ লর্ড এবং হাউস অফ কমন্স আরকার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের আলোচনাটি কিন্তু আসে, এবং পিআর পদ্ধতির কথাও কিন্তু সেখানে আসে। এই যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই সবই কিন্তু আসলে ওয়েস্টের ফর্মুলেশন অনুযায়ী। এবং আমি যদি ভুল না করি, কনজারভেটিভ পার্টির প্রধান জন মেজর, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন যুক্তরাজ্যের, তিনি কনজারভেটিভ পার্টি যখন ফল করে 1997-এ, তখনই কিন্তু প্রথম এই শ্যাডো ক্যাবিনেট, এই ছায়া সংসদের তত্ত্ব নিয়ে তিনি হাজির হন, এবং 6 সদস্যের একটি ছায়া সংসদও তিনি ওই সময় গঠন করেন। এটি একটি ভালো প্র্যাকটিসে আর কি, একটি নির্বাচিত সরকারকে চাপে রাখার জন্য, ট্র্যাকে রাখার জন্য এটি একটি ভালো প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা পশ্চিমারা দেখিয়েছে। আমরা কতটা পারবো সেই বিষয় নিয়ে একটি প্রশ্ন থাকতেই পারে, তবে একটি ইতিবাচক সূচনা হিসেবে এটাকে মূল্যায়ন করা যায় কারণ যখনই একজন অর্থমন্ত্রী থাকবেন আর যখন একজন ছায়া অর্থমন্ত্রী থাকবেন, এই দুইজনের মধ্যে যে চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা থাকে, কেউ একক মনোপলি নিয়ে খুব বেশি কিছু করতে না পারার একটা বিষয় কিন্তু তার মগজে থাকবে, যে আরেকটা পার্টি কিন্তু ওই পাশে রয়েছে যে এই বিষয়টাকে দেখার জন্য। তো এটি একটি ইতিবাচক দিক হিসেবে আসলে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা দেখছেন বলে আমি যতটুকু আলোচনায় বুঝতে পেরেছি। সেটা অবশ্যই ইতিবাচক, কিন্তু আমাদের এখানকার যে প্র্যাকটিস, আমাদের এখানকার যে অবস্থা, আমাদের এখানকার যে শিক্ষা, তাতে এটি ওই মানে বিতর্ক এবং ধরে ধরে সমালোচনা করার জায়গার বাইরে গিয়ে একটু এক ধরনের অভিযোগের তীর, ধমক এইরকম জায়গায় পৌঁছে গেলে কিন্তু সেগুলো আবার ভালো কিছু বয়ে আনবে না, যেটা আমরা আসলে গত 18 মাস ধরে দেখে এসেছি। একদম স্পষ্ট। আসলে 18 মাসে এই যে একজন আরেকজনকে ডিসক্রেডিট করার যে কথার রাজনীতি আমরা দেখেছি, সেই কথার রাজনীতির পর আপনি যদি খেয়াল করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর কিন্তু আমরা একটা অন্যরকম একটা আবহ দেখলাম। সেটা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে সবাই ফলাফল মেনে নেওয়ার একটা মানসিকতা, খুব একটা বেশি অভিযোগে না যাওয়া। আজকে যেমন সুপ্রিম কোর্টে একটা বিরল দৃশ্য দেখা গেল, বিজয়ী এবং পরাজিত তারা পরস্পর সৌহার্দ্য বিনিময় করলো আর কি। এই যে একটা, আমার কাছে এটা একটা শুভ সূচনার মতো বাংলাদেশের রাজনীতিতে, যেটা অতীতে আমরা দেখি নাই। তবে এইটা বাহ্যিকভাবে যতটা সৌন্দর্য, এটা আভ্যন্তরীণভাবে কতটা সৌন্দর্য রাখে তা জানতে হলে কিন্তু সামনের 100 দিন আমাদের খুব ভালো করে নজরে রাখতে হবে, কারণ এই সময়গুলোর মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু বিষয় স্পষ্ট হবে যে এই সরকারের প্রতি যেই দায়িত্ব রয়েছে এবং সরকার যেই কমিটমেন্টগুলো করেছে, সেই কমিটমেন্টগুলোতে তারা তাদের যে অবস্থান, বিশেষ করে আপনি যদি বলেন যে জুলাই সনদের বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে 14টি সেক্টরে, সেই জায়গায় আসলে বিএনপি কী ভূমিকাগুলো রাখে, পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রায় 126টির বেশি অধ্যাদেশ দিয়েছে, সেই বিষয়গুলোতে কোন কোন বিষয়গুলোকে বিএনপি সরকার আমলে নেয় এবং কোন কোন বিষয়গুলোকে বিএনপি সরকার তার একদম স্পষ্ট কনফিডেন্স নিয়ে সেগুলোকে বাদ দেয়, এই সব কিছু সেটা দেখার অপেক্ষা তো অবশ্যই করতে হবে। অনেক ধন্যবাদ মিজান আহমেদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য।